আমরা ২০১৩ সালে ইরান ভিত্তিক যে মানব পাচার চক্রকে আক্ষরিকভাবে আমরা গুঁড়িয়ে দিয়েছিলাম। বাট সেই পরিমাণ সাফল্য আমরা লিবিয়া কিংবা ইরাকি সেটা কিভাবে সম্ভব হয়েছিল? আমরা তাদের ভিকটিমদের অভিযোগ নিয়েছি, নিয়ে আমরা দেশে এবং বিদেশে সমানভাবে তাদেরকে তাড়া করেছি। বিশেষ করে আমরা একটু ভাগ্যবান ছিলাম সেই সময়ে ইরানে বাংলাদূতে যিনি ছিলেন আমাদেরকে হি ওয়াজ ওয়ার্কিং লাইক এ পুলিশ, মানে খুব প্রচণ্ডভাবে আমাদের সহায়তা করেছেন। এই জাতীয় সহায়তাগুলোর আপনি প্রায়োগিক দিকটা ভাবলে আসলে কিন্তু সহজ না। মানে প্রথাগতভাবে আমরা যেভাবে পলিসিং করি সেভাবে কিন্তু এই সহায়তাটা দেওয়া এত সহজ না, অনেক কঠিন। আমি আপনাকে খুব সংক্ষেপে বলি। যেমন একবার একটা ঘটনা হলো যে আমরা একটা টিমকে, মানে যারা চক্রের ৩০ জনের একটা দল ইরানে আটকে ছিল, তাদেরকে আটকে রাখা হয়েছিল। তো একজন আমাদের কাছে অভিযোগ করেছে, আর সেই সূত্রে আমরা জেনেছি যে দলটা আটকে আছে মানব পাচারকারী চক্রের কাছে। আমরা বাংলাদেশে তার যে কাউন্টার পার্ট যারা টাকাটা কালেক্ট করছিল, চাঁদা বা মুক্তিপণ, তাদেরকে আমরা আটক করি। এই আটক করাটাতে সোজা না, কিন্তু সেখানে মোবাইল ফাইন্যান্স ট্র্যাক করে তারা নর্মাল বেনামিতে টাকাটা নিতে চায়, সেগুলো করে চক্র কোনো অধিকাংশ ক্ষেত্রেই মামলাটা হয়তো হয়েছে উদাহরণস্বরূপ মনে করেন ঢাকায়, আর আসামিকে ধরা হচ্ছে মাদারীপুর কিংবা ভৈরবে গিয়ে। তো এটা ইভেন দেশের ভিতরেও যে একটা আসামিকে অন্য জায়গায় ধরার বিষয়টার মধ্যে অ্যাটেনশন না, সমস্যা অধিক্ষেত্রের সমস্যা তো অবশ্যই নেই। আইনগুলো খুবই পরিষ্কার। মানব পাচার প্রতিরোধ আইনে আমি এখান থেকে ইতালিতে গিয়েও আমার টিম গিয়ে একটা আসামিকে ধরে নিয়ে আসতে পারে, খুবই পরিষ্কারভাবে বলা আছে। কিন্তু এই যে মনোযোগটা দেওয়া, প্রায়োরিটি দেওয়া, সেখানে বোধহয় আমাদের শুধু ঘাটতি না, যথেষ্ট ঘাটতি আছে। কিন্তু লিবিয়ার ক্ষেত্রে সে দেশের যুদ্ধবিধ্বস্ত অবস্থাও কি একটা সমস্যা হয়ে দাঁড়াচ্ছে? আমি কথাটা বলছি তার আগে আমি যে কথাটা বলছিলাম একটু আমি অল্প সময় বলার চেষ্টা করি। যখন এই ৩০টা লোক একটার সময় আমাদের এখানে চাপ যখন আমরা শুরু হলো, উপর্যুপরি কিছু লোককে বাংলাদেশে ধরে ফেললাম, এবং একটা মেসেজ চলে গেল যে কোনো সময় আমরা ইরান পুলিশ নিয়ে ওদের ওখানে দ্বারা আমরা রেড করব। এই মেসেজটা যাওয়ার পরপরই ওরা অধিকাংশ লোক তখন সরে গেল, ওখান থেকে অল্প কয়েকটা লোক ছিল। যখন ভিকটিমরা টের পেল যে তারা সংখ্যায় ৩০ জন আর ওদের কাউন্টার পাঠাতে ৪-৫ জন বল্প, তখন তারা ওভারপাওয়ার করে তারা বের হয়ে আসলো। এসে রাত ২টোর দিকে আমাদের সাথে যোগাযোগ করলো যে আমরা বের হয়ে এসেছি ওখান থেকে। তা আমরা তাদের কাছে অস্ত্র ছিল না যে ৪-৫ জন ছিল? ৪-৫ জন যাই হোক তাদের ওভারপাওয়ার করতে পেরেছে, মানে তাদের যেহেতু সংখ্যাটা কম ছিল, আগে ছিল ১৫ জন, কমে ৫ জন হয়েছে। আর যাই থাকুক অস্ত্রটা ব্যবহার করতে, মানে বাস্তবতা হচ্ছে তারা বের হয়ে আসতে পেরেছিল। এখন বাস্তবতাটা দেখেন, এরকম একটা ঘটনায় তাদেরকে প্রোটেকশন দেওয়াটা কতটা ডিফিকাল্ট। আমরা সেই রাতে বলেছি তোমরা পুলিশের কাছে যাও, তারপর পুলিশের কাছে যাও না, পুলিশের কাছে যাও, আমরা চেষ্টা করছি পুলিশ যাতে তোমাদের ক্ষতি না করে। তো পুলিশ যখন তাদেরকে নিয়েছে, তারপর বলছে যে আমরা তাদের খাওয়াতে পারবো না, জেলেও পাঠাবো না। মানে দ্যাট ওয়াজ দ্য স্ট্যান্ড অফ দ্যাট সেই সময় যারা ছিল। আমরা তখন ওই বাংলাদেশ এমবিসিকে নিয়ে তাদের জন্য একটা বাড়ি ভাড়া করেছি, করে ওদের রাখার ব্যবস্থা করেছি। তারপর পুলিশকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহায়তা নিয়ে আমরা একই দিনে টিকিট কাটার ব্যবস্থা করেছি। বাংলাদেশ টিকিট কাটানোর আনুষ্ঠানিকভাবে আমাদের কোনো ফান্ড নেই। তা আমরা এখানে বাংলাদেশে তাদের অভিভাবকদের সাথে যোগাযোগ করিয়েছি, একটা এনজিওকে নিয়ে। রাজ্য সরকার আমাদেরকে ভালো সাপোর্ট দিয়েছিলেন সেই সময়। তো নিয়ে মানে ইটস এ হিউজ জব। মানে একটা মামলার তদন্তের পাশাপাশি এই যে আনুষঙ্গিক যে ঘটনাগুলোকে আপনাকে ফেস করতে হয় বা এগুলো মোকাবেলা করতে হয়, এগুলো সহজ কাজ না।